নমস্কার। বেহালা বিবেকানন্দ পাঠচক্রের পক্ষ থেকে শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 1433 সালে চৌঠা বৈশাখ। আমরা 1432 পেরিয়ে 33-এর সরণিতে পা দিয়েছি। আজকে প্রতি মাসের মতো আমাদের মাসিক যে আলোচনা চক্র শুরু হচ্ছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকের আলোচনা চক্রে আমরা একজন অত্যন্ত জ্ঞানী এবং গুণী ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়েছি। ডক্টর সবুজ কলি সেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রাক্তন উপাচার্য, বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের ভাষা চর্চা বিভাগের অধ্যক্ষ রূপে কর্মরত আছেন। তিনি আমাদেরকে আজকের বিষয়ে পথ নির্দেশ করবেন। প্রতি মাসে আমরা পাঠচক্রের পক্ষ থেকে কোনো না কোনো একটি বিষয় নিয়ে গতানুগতিকতার বাইরে গিয়ে একটু অন্যভাবে আমাদের ভাবনাকে জারিত করি, আমাদের চিন্তাকে একটু মন্থন করার চেষ্টা করি। আমরা সবাই জানি আজকে আমাদের বিষয় রয়েছে বাংলা নববর্ষ, উৎস এবং তাৎপর্য। আমরা প্রত্যেকে অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি যে শ্রদ্ধেয় ম্যাডামের পথ নির্দেশ এই বিষয়ে এবং ভাবনা আমরা ভাগ করে নিতে পারবো। বেহালা বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত শুভ নববর্ষের উপলক্ষে এই ভাবনায় সবাইকে অংশ নেওয়ার জন্য আমরা আগাম ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে কার্যক্রম এটি মোটামুটি এইভাবে বিন্যস্ত করা হয়েছে। প্রথমে একটি উদ্বোধনী সঙ্গীত থাকবে, তারপরে শ্রদ্ধেয় বক্তার বক্তব্য, এবং বক্তব্য শেষ হলে আমরা যারা অংশ নিয়েছি শ্রদ্ধেয় বন্ধুরা তার প্রত্যেকে একটি করে প্রশ্ন আমরা করতে পারবো, অবশ্যই বিষয় ভিত্তিক। কারণ যে বিষয়ের উপর আজকে আলোচনা চক্র সেই বিষয়ের উপরই আমরা প্রশ্ন রাখবো এবং তার উত্তর আমরা নিশ্চয়ই নেব। তারপরে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের বেহালা বিবেকানন্দ পাঠচক্রের মাননীয় সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়, এবং তার সাথে আমাদের আজকের আলোচনা চক্রের সমাপ্তি করবে। আমি আমাদেরই পাঠচক্রের এক তরুণী সদস্য দেবপ্রিয়াকে বলছি বাদ বাকি সময়ে সঞ্চালনাটায় ও অংশ নিক এবং ও সঞ্চালনা করুক। দেবপ্রিয়া। ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাকে সুন্দর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য। এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারবো ভেবে খুবই আনন্দিত। দেখতে দেখতে আরো একটা বাংলা নববর্ষ চলে এলো। স্বাগত জানাই 1433 সালকে। আমার গুরুজনেরা যারা আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, আর ছোটদের রইল ভালোবাসা। আজকের এই সন্ধ্যায় আমরা যে আলোচনা দেখতে চলেছি, যার বিষয় হলো বাংলার নববর্ষ, উৎস ও তাৎপর্য। আমরা আসবো সেই প্রসঙ্গে, তবে তার আগে অনুষ্ঠানের এক শুভ সূচনা হবে একটা সঙ্গীতের মাধ্যমে। সেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী তহিনা পুততুণ্ডকে। চলুন শুনে নি তার গান। নমস্কার, শুভ নববর্ষ। সকলকে আমার শুভেচ্ছা জানাই। দিদি আপনাকে প্রণাম জানাই। নমস্কার।
ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। ধামাপুকুরে দেখা হয়েছিল হ্যাঁ, একসঙ্গে। হ্যাঁ। আচ্ছা, যেহেতু নববর্ষ দিয়ে শুরু, মানে নববর্ষের উপরেই, তাই আজকে একটি রবীন্দ্রসঙ্গীতই করার চেষ্টা করছি। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, তার মন্ত্র উচ্চারণ করে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा नमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूत्राय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে রজনী কত অমৃত রস উথলি যায় আনন্দ গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে। আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র সম তুচ্ছ মনে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সম তুচ্ছ মনে। প্রেম ভরিয়া শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। রজনী কত অমৃত রস
থলে জানো অনন্ত গগনে আনন্দ বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। খুব ভালো। ধন্যবাদ জানাই তুহিনা পুতদণ্ডকে খুব সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। অনুষ্ঠানের এক সুন্দর শুরু হয়ে গেল। এবার যার জন্য আমাদের অপেক্ষা, যার জন্য আমরা সকলে উদ্গ্রীব হয়ে রয়েছি, তিনি হলেন ডক্টর সবুজকলি সেন। ওনাকে আহ্বান জানাই। তিনি হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বর্তমানে তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস গোলপার্কের অধ্যক্ষ ভাষা চর্চা বিভাগের। এবার আমরা শুনে নেব ওনার সুচিন্তিত বক্তব্য। তবে শোনা যাক তাঁর কথা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজিকে প্রণাম জানাই। 1433 বঙ্গাব্দের নববর্ষের শুভেচ্ছা ও নমস্কার জানাই সকল শ্রোতৃবৃন্দকে। পরমেশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য। আমার শোনা যাচ্ছে তো? কথাটা একটু জেনে নি। আচ্ছা, একটু আগেই সুপ্রিয় বাবু বললেন এবং আমাকে বলা হয়েছে যে আমার বিষয়টা হচ্ছে আজকের বাংলা নববর্ষের উৎস ও তাৎপর্য। বাঙালির জীবনে দুই বাংলারই, আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বাঙালির জীবনে আক্ষরিক অর্থে একটি অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসব হয়ে উঠেছে এই পয়লা বৈশাখ, বর্ষবরণ। কিন্তু এই প্রথাটি, বর্ষবরণ উদযাপনের প্রথাটি খুব একটা প্রাচীন প্রথা নয়। আমরা যদি দেখি, প্রাচীন বাংলায় নববর্ষ বা পয়লা বৈশাখ বলে কোনো পার্বণ পাই না। বাঙালির পূজা পার্বণ বলতে বোঝাতো দোল, দুর্গোৎসব, রথযাত্রা, জন্মাষ্টমী, লক্ষ্মী পুজো, পৌষ পার্বণ ইত্যাদি। সেখানে আমরা নববর্ষের উল্লেখ পাই না। তবে একটি পার্বণ নববর্ষের সঙ্গে সম্পর্কযুক্ত, বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেটি হলো চড়ক পূজা। চৈত্র সংক্রান্তিতে, বর্ষ শেষ। হুতম কালীপ্রসন্ন সিংহ বর্ষ শেষের এই চড়কের একটি অসাধারণ বর্ণনা দিয়েছেন। মানুষের বর্ষ শেষে মানুষের মনোভাব। আমি একটু পড়া থেকে লোভ সম্বরণ করতে পারলাম না, হুতম প্যাঁচার নকশা থেকে পড়ছি। আজ বৎসরের শেষ দিন, যুবত্বকালের 1 বৎসর গেল দেখে যুবক যুবতীরা বিষণ্ণ হলেন। হতভাগ্য কয়েদির নির্দিষ্টকালের 1 বৎসর কেটে গেল দেখে আহ্লাদের পরিসীমা রইল না। আজ বুড়োটি বিদায় নিলেন, কাল যুবটি আমাদের উপর প্রভাত হবেন। বুড়ো বৎসরের অধীনে আমরা যেসব কষ্ট ভোগ করেছি, যেসব ক্ষতি স্বীকার করেছি, আগামীর মুখ চেয়ে আশার মন্ত্রণায় আমরা সেসব মনে থেকে তারই সঙ্গে বিসর্জন দিলেন। ভূত কাল যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন। বর্তমান বৎসর স্কুল মাস্টারের মতো গম্ভীর ভাবে এসে পড়লেন। আমরা ভয়ে হর্ষে তটস্থ ও বিস্মিত। জেলার পুরনো হাকিম বদলি হলে নীল প্রজাতের যেমন মন ধুকপুক করে,
স্কুলে নতুন ক্লাসে উঠলে নতুন মাস্টারের মুখ দেখে ছেলেদের বুক যেমন গুড়গুড় করে, মরুঞ্চে পোয়াতির বুড়ো বয়সে ছেলে হলে মনে যেমন মহান সংশয় উপস্থিত হয়, পুরনো যাওয়াতে নতুনের আশাতে আজ সংসার তেমন অবস্থায় পড়লেন। ইংরাজরা নিউবারের বড় আমোদ করেন, আগামীকে দাঁড়াগুয়া পান দিয়ে বরণ করে নেন, নেশার খোয়ারির সঙ্গে পুরনোকে বিদায় দেন। বাঙালিরা বছরটি ভালো রকমেই যাক আর খারাপেই শেষ হোক, সজনে খাড়া চিবিয়ে ঢাকের বাদ্যি আর রাস্তার ধুলো দিয়ে পুরনোকে বিদায় দেন। কেবল কলসি উৎসুজ্ঞ কর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বৎসরের মান রাখেন। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর বাংলায় পয়লা বৈশাখের কোনো ঘটাপটা ছিল না, উদযাপনের কোনো আড়ম্বর ছিল না। এ ছিল মূলত ব্যবসায়ীদের ব্যাপার। তবে সেই সময় ঘরে ঘরে একটা পুজো হতো, তার নাম ছিল ভগবতী পূজা। তখনও খাস কলকাতা শহরে অনেক সম্পন্ন গৃহস্থের বাড়িতে গোয়াল ঘর থাকতো, গরু থাকতো। সেদিন গোয়াল পরিষ্কার করা হতো এবং পুরোহিত এসে আতপ চাল, ফল, ফুল, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পুজো করতেন বাড়ি বাড়ি। এ ছিল মুখ্যত মহিলাদেরই ব্যাপার। এখন প্রশ্ন জাগতে পারে, এই বঙ্গাব্দটা কখন থেকে শুরু হলো? সপ্তম শতাব্দীর রাজা শশাঙ্ককে এই বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা বলা হয়। এরপরে আরো একটা আমরা মত দেখব, কিন্তু তখন আমরা দেখি যে সেই প্রাচীনকাল থেকে নববর্ষের খুব একটা বর্ণনা আমরা পাচ্ছি না পার্বণ হিসেবে। এবার আমরা উৎসার একটু আসি। প্রাচীনকাল থেকেই সৌরপঞ্জি মতে বাংলায় 12টি মাস স্বীকার করা হয়েছে। আসলে মহাকাল, কাল তো অনাদি অনন্ত অবিভাজ্য, তার তো কোনো ভাগ নেই। কিন্তু এই অন্তহীন কালকেই আমরা আমাদের প্রয়োজনের জন্যই সময় দিয়ে ভাগ করি, আগে পরে, অগ্রজ কনিষ্ঠ মধ্যম। সেই মতোই আমরা এই কালকেও 12টা মাস দিয়ে ভাগ করি, মাস, বছর, দিন হিসেবে। এই 12টা মাসের নামগুলি আবার 12টি নক্ষত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত। যে আমরা যদি যোগেশচন্দ্র বিদ্যাবিনোদের বই পড়ি তাহলে আপনারা এই বিষয়ে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবেন। যেমন ধরুন কিরকম করে নক্ষত্রের সঙ্গে যুক্ত: বিশাখা থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ়, শ্রবণা থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, কৃত্তিকা থেকে কার্তিক, অগ্র ইহনী থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফল্গুনী থেকে ফাল্গুন, চিত্রা থেকে চৈত্র। প্রাচীনকালে আগেকার দিনে অগ্রহায়ণ মাসে ধান কাটা হতো। এখন অগ্রহায়ণ মাসে আমাদের যে খরা ধান ছাড়া যে বাকি যে ধান আমাদের, সেটা অগ্রহায়ণ মাসেই কাটা হয় এবং সেই জন্যে সেই মাসকে তখন বছরের প্রথম মাস ধরা হতো। এই মাসের নামই তাই অগ্রহায়ণ। অগ্র অর্থে শব্দ প্রথম, আর হায়ন অর্থ হলো বর্ষ বা ধান। অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ বলা হয়। প্রাচীনকালে সেটিই ছিল নববর্ষ, বর্ষের শুরু। এখানে বোঝা যাচ্ছে এর সঙ্গে একটা কৃষি সভ্যতার যোগ আছে। বাংলায় একটু আগেই বললাম বর্ষ পালনের কোনো আমরা বর্ণনা পাই না। বাংলা বর্ষপঞ্জিরও ঠিক তেমন কোনো সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে একটা মত আছে, একটা যেমন বললাম রাজা শশাঙ্ক বঙ্গাব্দ করেছেন এবং তখন থেকেই শুরু হয়েছে। দ্বিতীয় মতে যেটি বলছি আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু ইতিহাস এটি বলে। সেটি হলো আমাদের হিন্দুদের যেমন সৌরপঞ্জিকা, ইসলামে ঠিক তেমনই আছে চন্দ্র নির্ভরশীল পঞ্জিকা। আর গ্রেগরিয়া পঞ্জিকা, যা বর্তমান পৃথিবীতে বিশ্বজুড়ে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে, সেটিও
সৌরপঞ্জি অনুসারে। 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি এটি চালু করেন। এখানেও এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে সৌর বছর গণনা শুরু করা হতো। ইতিহাস বলে ভারতবর্ষ তো কৃষি নির্ভর। এই ভারতবর্ষে যখন মুঘল সাম্রাজ্য শুরু হলো, তখন তারা খাজনা, কৃষির খাজনা ইত্যাদি চন্দ্র নির্ভর হিজরি পঞ্জিকা অনুযায়ী আদায় করত। কিন্তু চন্দ্র নির্ভর এই পঞ্জিকার সঙ্গে কৃষির বা ফলনের কোনো মিল পাওয়া যেত না। সেই সময়ে সম্রাট আকবর এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য বাংলার বর্ষপঞ্জি সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেন এবং পয়লা বৈশাখ বছরের প্রথম দিন ধার্য করা হয়। এখানে আমরা উল্লেখ করতে পারি যে বৈশাখী নববর্ষের পিছনে আসলে আছে মহাবিষুব। আমরা জানি যে পৃথিবীর বার্ষিক গতির ফলে নিরক্ষরেখায় বা বিষুব রেখায় সূর্যের গমনকে বলে বিষুব। আমাদের দুটি বিষুব আছে, সবাই জানি। সূর্যের দক্ষিণায়নের সময় হয় জল বিষুব এবং উত্তরায়ণের সময় হয় মহাবিষুব। মহাবিষুবের সময় অনেক প্রদেশেই আমরা দেখি ভারতবর্ষে নববর্ষ পালিত হয়। যেমন মহাবিষুব হচ্ছে মোটামুটি 19শে মার্চ থেকে 21শে মার্চের সময়টা, হলেও চৈত্র সংক্রান্তিকে মহাবিষুব বলা হয়। এই দিনে অথবা পয়লা বৈশাখ, এই কারণে ভারতবর্ষের অনেক প্রদেশেই এই কারণে এই দিনটাতে নববর্ষ পালিত হয়। একটা মনে রাখতে হবে, গুজরাটে না। গুজরাটে নববর্ষ হচ্ছে আমাদের কালী পুজোর পরের দিন, যেটাকে তারা বলেন বেস্তা বরস। কিন্তু বাকি জায়গায় আমরা মোটামুটি এই 14ই এপ্রিলের কাছাকাছি চৈত্রের সংক্রান্তি বা বৈশাখের 1 তারিখে বুঝি। যেমন ধরুন কেরালাতে, সেখানকার ক্যালেন্ডার অনুযায়ী মেদম মাসের প্রথম দিন নববর্ষ সাড়ম্বরে পালিত হয়। এটা ইংরেজি 14 এপ্রিল 15 এপ্রিলের মধ্যে ওই সময়টা পালিত হয়। পাঞ্জাবে, বাংলায়, আসামে পয়লা বৈশাখ নববর্ষে পালিত হয়। কেরালে এই নববর্ষের নাম হচ্ছে বিশু। দেখুন, বিশুয়ের সঙ্গে একটা কোথাও মিল আছে। ঘরবাড়ি পরিষ্কার করা হয়, মার্জিত করা হয়, নতুন কাপড় পরা হয়, ঠিক যেমন বাংলায় হয়, এবং কৃষ্ণের পুজো করা হয়। আর এই দিন তারা বিশ্বাস করেন যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। এবং পাত্রে এবং তারা নানা রকমের উপচার দিয়ে চাল, নানা ধরনের ফুল, ফল, সোনা, রূপো ইত্যাদি ধাতু এই দিয়ে তারা পুজো করেন। তামিলদের ঐতিহ্যবাহী বর্ষবরণ হলো চিত্রাই। চিত্রাই মাসের প্রথম দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি ওই সময়টা বা পয়লা বৈশাখ। ওখানেও আমরা তামিল দেশে দেখি ঘরবাড়ি পরিষ্কার করা, দেবতার পূজা করা। ওড়িশার নববর্ষ পালন করা হয় মহাবিষুব সংক্রান্তিতে। ওড়িয়াবাসীরা মনে করেন এই দিন রাম ভক্ত হনুমানজির আবির্ভাব তিথি। শিখদের কাছে পয়লা বৈশাখ শুধু নববর্ষ পালনের জন্য যে বিখ্যাত বা গুরুত্বপূর্ণ তা নয়, এটি তাদের কাছে বড় একটি পবিত্র দিন। এই দিনে 1801 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহ শিখ সাম্রাজ্যের অধীশ্বর হন এবং এই দিনে শিখ সম্প্রদায় ভক্তিমূলক গান শোনেন, গুরুদুয়ারে যান, প্রার্থনা করেন। অর্থাৎ নববর্ষের সঙ্গে একটা এই ধরনের পূজা পার্বণ আস্তে আস্তে চলে এসেছে। মৈথিলী নববর্ষ পালিত হয় পয়লা বৈশাখে। এর আরেকটা নাম নির্বাণ মেষ সংক্রান্তি। সেখানে আবার মৈথিলী রাজা শৈলেশ্বরের জন্মদিন বলে এটাকেও পালন করা হয়। আমরা দেখি যে বাংলায় নববর্ষটা তাহলে কখন থেকে হচ্ছে। যোগেশচন্দ্র বিদ্যাবিনোদের মতে, যদি উনি কোনো ঐতিহাসিক তথ্য দিতে পারেননি, সেই মতে পয়লা বৈশাখে নববর্ষ 241 শক অর্থাৎ ইংরেজি 329 খ্রিস্টাব্দে শুরু হয়।
সেই সময়ে চৈত্র বৈশাখ ছিল বসন্ত ঋতু। আপনারা যদি পূজা পার্বণ বলে তার বইটি পড়েন, সেখানে কিরকম করে আমাদের ঋতুগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা আপনারা খুব ভালো দেখতে পারবেন। এই চৈত্র বৈশাখকে বলা হতো মধু মাধব এই মাসকে, আপনারা অনেকে এটা জানেন। এবং আহ যোগেশচন্দ্র বিদ্যাবিনোদের মতে সম্ভবত গুপ্ত যুগ থেকে পয়লা বৈশাখে নববর্ষ পালনের শুরু হয়েছে। ঐতিহাসিক তথ্য কিন্তু তিনি দিতে পারেননি। বৈষ্ণবদের মতে এই যে 12টা মাস আছে তার মধ্যে বৈশাখ মাসটা হচ্ছে সর্বোত্তম, সব থেকে ভালো মাস। কেন? না, স্কন্দ পুরাণে বলা হয়েছে বিদ্যার মধ্যে যেমন বেদবিদ্যা শ্রেষ্ঠ, মন্ত্রের মধ্যে প্রণব শ্রেষ্ঠ, ধেনুর মধ্যে কামধেনু শ্রেষ্ঠ, গাছের মধ্যে সুরতরু শ্রেষ্ঠ, নাগের মধ্যে শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীর মধ্যে গরুর শ্রেষ্ঠ, সেরকম মাস সমূহের মধ্যে বৈষ্ণব মতে বৈশাখ শ্রেষ্ঠ। যেমন গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন আমি মাসের মধ্যে মার্গশীর্ষ অগ্রহায়ণ, কিন্তু এখানে বলছে বৈষ্ণবরা শ্রেষ্ঠ। এবং বৈষ্ণবতে বৈশাখ মাস ইষ্ট ফলদানকারী, সেজন্য আমাদের বাংলার গ্রামের দিকে বৈশাখ মাসটা জুড়ে কৃষ্ণের নারায়ণের সেবা করা হয়। এই মাসে তারা মনে করেন দান যজ্ঞ ব্রত ইত্যাদি করলে পরে পাপ মুক্তি হয়। সেজন্য বৈশাখ মাসকে বৈষ্ণবরা মাধব মাসও বলে থাকেন। এই আমরা দেখছি বর্ষ বরণের আগের দিনটাই একটা চড়ক পুজো হয়। আমাদের দেশে এই চড়ক পুজোর সঙ্গে নববর্ষের একটা খুব সম্পর্ক ছিল। কি রকম? আমরা দেখি তার আগে 1 মাস ধরে গাজন হচ্ছে। পয়লা বৈশাখের ওই যে গাজন হয়, শিবের গাজন, তার পরিসমাপ্তি হয়। গাজনে ভক্তরা কিভাবে পরিসমাপ্তি হয় আপনারা যদি দেখে নিশ্চয়ই থাকবেন এখানে যে 1 মাস আগে চৈত্র মাসের 1লা তারিখে গাজনে যারা ভক্ত হন তাদের একটা সন্ন্যাসীদের একটা সন্ন্যাসী বলে কামান হয় ইত্যাদির পরে তাদের একটা শিবগোত্রে দীক্ষা হয়, গলায় একটি পৈতে থাকে এবং উত্তরীয় থাকে, এবং 1 মাস তারা কিন্তু শিবগোত্রে দীক্ষিত হয়ে তারা ব্রহ্মচারী জীবন পালন করেন, নিরামিষ আহার ব্রহ্মচর্যের জীবন পালন করেন। এবং এই 1 মাস পরে এই বৈশাখের 1 তারিখে তারা ওই যে এত ব্রাহ্মণের উপস্থিতিতে যে সাদা পৈতেটি তারা গ্রহণ করেছিলেন, উত্তরীয়টি গ্রহণ করেছিলেন, সেটিকে তারা ব্রাহ্মণকে আবার ফিরিয়ে দেন এবং শিবগোত্র পরিত্যাগ করে আবার নিজের নিজের গোত্রে ফিরে আসেন। নিরামিষ থেকে তারা সেই দিন থেকে আমিষ আহার করেন। অর্থাৎ আমাদের দেশে প্রাচীনকালে এই চড়কের সঙ্গে পয়লা বৈশাখের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু আলাদা করে পয়লা বৈশাখে নববর্ষ পালনটা ছিল না। আমরা এটা কখন থেকে দেখি? এই ঊনবিংশ শতক, এই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই সময় থেকে বা তার একটু আগে থেকে অষ্টাদশ শতাব্দী থেকে পুণ্যাহর কথা পাই। পুণ্যাহ অর্থাৎ একটি পুণ্য দিবস। পুণ্যাহ জমিদারি যে প্রথাতে একটা খুব গুরুত্বপূর্ণ দিন ছিল, বড় উৎসব ছিল। পুণ্যাহর দিন একসময় রাজকর মেটানোর নির্ধারিত দিন ছিল। সেই দিন ওই কর দিতে বা রাজার যে খাজনা দিতে সেটা যেতেন। প্রজা যেমন রাজার কাছে জমিদারের কাছে আসতেন, তেমনি ছোট জমিদাররা যেতেন বড় জমিদারের কাছে, বড় জমিদাররা যেতেন রাজার কাছে, একদম বাজনা টাজনা বাজিয়ে যেতে হতো। এটা মূলত ব্রিটিশ আমলের আগে। ঊনবিংশ শতকে যে ছিল না তা বলবো না। ঊনবিংশ শতক তখন ব্রিটিশ আমলের আগে যে কোনো একটা দিন পুণ্যাহ হতো, কিন্তু ঊনবিংশ শতক থেকে আমরা দেখি যে পয়লা বৈশাখে পুণ্যাহ হচ্ছে। আপনারা এটা দেখতে পারবেন, কোথায় পড়তে পারবেন? রবীন্দ্রনাথের পুণ্যাহের একটা বর্ণনা দিয়েছেন। যখন উনি শিলাইদহে গেছেন, তরুণ জমিদার রবীন্দ্রনাথ সেখানে গিয়ে উনি পুণ্যাহ অনুষ্ঠান যেদিন করলেন,
সেদিন গিয়ে দেখলেন, এটা বিপ্লব করেছিলেন। দেখলেন ওখানে হিন্দু ব্রাহ্মণদের আলাদা জায়গা, হিন্দু অন্যান্য বর্ণ আলাদা জায়গা, মানে গালিচাতে আর কি, আহ, এবং বিধর্মীদের আলাদা জায়গা। সেদিন রবীন্দ্রনাথ সে সবকিছুকে সরিয়ে দিয়ে সকলকে এক জায়গায় বসিয়েছিলেন। অর্থাৎ ওই দিনে একটা তিনি বিদ্রোহ করেছিলেন বলতে পারি সমাজে। কাজেই আমরা সেই পুণ্যার কথা আমরা পাচ্ছি। আহ, এবং আহ, এই পুণ্যাহার পরে আমরা আরেকটা কি পাই? হাল পুণ্যাহ গোয়াল পুজো। এইটা কিন্তু সব জায়গায় নেই। যেমন এটা এই দক্ষিণ রাঢ় অঞ্চলে যেরকম আছে, গ্রামের দিকে আছে, তারা গোয়ালে পুজো করেন ইত্যাদি। বাঁকুড়া, পুরুলিয়াতে অনেক জায়গায় হয়। আবার বর্ধমান ইত্যাদি জেলায়, বীরভূমে অন্য একটি দিন গোয়াল পুজো হয়। কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই দিনে গোয়াল পুজো হচ্ছে। আমরা দেখছি যে আরেকটা বিষয় আপনারা খুব ভালোই জানেন, এই দিনে হালখাতা হয়। মুদির দোকানে হয়, সোনার উপর দোকানে হালখাতা পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ। যদিও শুধুমাত্র পয়লা বৈশাখে যে হালখাতা হয় তা না, যারা অক্ষয় তৃতীয়ার দিন দোকান শুরু করেছেন তারা সেই দিন করেন, এবং অবাঙালিরা ওটা করেন আমরা দেখছি কালী পুজোর দিনে। কিন্তু বেশি বাঙালিদের মধ্যে এই দিনই আমাদের হালখাতা হয়। আমাদের শৈশব থেকে আপনারা যারা আছেন আমার বয়সী, তারা 70 যারা আছেন, আমরা সকলেরই একটু মনে পড়তে পারে শৈশবে আমরা দেখতাম যে দোকানগুলো, সোনার উপর দোকানে সাদা রঙের চাদর বিছানো থাকতো, ফরাস পাতা থাকতো। আর আমার খুব আকর্ষণ ছিল সেই দিন ওই সুন্দর একটি ওই গোলাপ ঝাড়ি থাকতো গোলাপ জলের, এবং সেটি দিয়ে গোলাপ জল ছেটানো হতো। সেই সুগন্ধটা এখনো মনে পড়ে ছোটবেলার। এবং ওই প্যাকেট পাওয়া যেত নানা রকমের মিষ্টি, সেই ট্র্যাডিশন আজও চলেছে, যদিও তার অনেক পরিবর্তন হয়েছে। আহ, আমরা দেখি যে দোকান ঘর সারা বাংলাতেই ধোয়া মোছা পরিষ্কার করা হয়, আম পাতা কলা গাছ মালা সাজানো হয়, স্থায়ী ক্রেতাদের কাছে আমন্ত্রণ যায়। দোকানদার বাজার থেকে গণেশ মূর্তি, লক্ষ্মীর মূর্তি কিনে আনেন, ব্রাহ্মণকে দিয়ে পুজো করান। কালী বাড়িতে সেদিন ভিড় লেগে যায় পুজো করানোর জন্যে। আমরা কি দেখি বিকেল থেকে শুরু হয় হালখাতা করা। সেই ছোটবেলাতেও দেখতাম, এই সেদিনও এখন কলকাতাতে দেখলাম ক্রেতাদের মিষ্টিমুখ, ক্যালেন্ডার দেওয়া হয়। অতএব এইটা কিন্তু খুব ঐতিহ্যবাহী। এখন হাল শব্দটা এসেছে ফরাসি ভাষা থেকে, আর অপর নাম হচ্ছে হালখাতাটার খেরোর খাতা। খেরো অর্থাৎ কি? লাল রঙের কাপড় দিয়ে মরার দেওয়া থাকে, একটা লাল দড়ি বাঁধা থাকে, আর সেইটাতে খাতায় 4টে ভাঁজ থাকে, জমার হিসেব, খরচের হিসেব। হালখাতারও পুজো করা হয়, কালী বাড়িতে নিয়ে যাওয়া হয় পুজো করানোর জন্য, আমরা দেখেছি। ইষ্ট দেবতার নাম লেখা হয় ইত্যাদি ইত্যাদি। কাজেই আমরা দেখি যে আহ, এই প্রথা আজও চলেছে। এই পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় রহরায় একটি অনুষ্ঠানে গিয়েছিলাম বক্তৃতাতে। সেইখানে ফেরার সময় আমার আস্তে আস্তে মনে হচ্ছিল পুরো খড়দহ শহরটি যেন পয়লা বৈশাখ করতে নেমে পড়েছে। এবং আমার শৈশবে, আপনারাও মনে করতে পারেন যারা শ্রোতা আছেন এখানে, আমার শৈশবে বাড়ির পুরুষেরা যেতেন হালখাতা করতে এবং শিশুরা যেতেন। আমি সেই পরিবর্তন দেখলাম, মানে অনেকদিন পরেই আমার এটা দেখা। কারণ আমার যেখানে জীবন কেটেছে শান্তিনিকেতনে, সেখানে এই ধরনের হালখাতা ছিল না। তো আমি অনেকদিন পরে দেখলাম যে পুরো পরিবারই নেমে গেছে, তারা আনন্দ করছেন, ঘুরছেন, নববর্ষ উদযাপন করছেন। আর ভীষণ ভিড়, মিষ্টির দোকানে না। কলকাতা আসার পথে যতগুলি বিরিয়ানির দোকান দেখলাম, তাতে এত ভিড় ছিল, মনে হচ্ছিল বিয়ে বাড়ি লেগে গেছে বিরিয়ানি দোকানের সামনে। এইটা আমার শৈশব থেকে এই সময়ের পরিবর্তন, এবং সবাই মিলে, পরিবারের সবাই মিলে বেরিয়ে যাওয়াটা। এবার একটু খাওয়া দাওয়ার কথায় আসি। এই পয়লা বৈশাখের এক খাওয়াও একটা বিশেষ। দক্ষিণ 24 পরগনায় এই দিন পান্তা ভাত খাওয়া হয়, যদিও গ্রামের দিকে।
সারা বাংলায় কিন্তু এই দিন পান্তা ভাত খাওয়া হয় না। যেমন আমাদের রাঢ় বাংলায় পান্তা ভাতটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয়। আর এখানে পয়লা বৈশাখ দিন সকালে এখনো বাড়িতে আমরা দেখি যে সেই যে বাড়ি পরিষ্কার করা যেমন আছে, তেমনি নতুন জামা কাপড় পরা, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা, তাদের আশীর্বাদ প্রার্থনা করা, সে আজও চলছে। এবং বাড়িতে মায়েরা নানা ধরনের পদ তৈরি করেন। আজকাল স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে পয়লা বৈশাখ এলে নানা ধরনের আলোচনা হয়। পয়লা বৈশাখে কি খাবেন, নববর্ষে সেলিব্রিটিরা কি খাবেন, এই দেখেন মায়েরা বাড়িতে ভালো একটু রান্না করতে চেষ্টা করেন। আমাদের ছোটবেলার রান্নার থেকে আজ অনেক পাল্টে গেছে। ভাপে ইলিশ, ভাপা ভেটকি, চিকেন ইত্যাদি নানা ধরনের খাবার আজকাল হচ্ছে, যেটা আমাদের সময়, আমাদের ছোটবেলায় ছিল না। কাজেই এইরকম পয়লা বৈশাখও আমরা দেখেছি, সেই ট্র্যাডিশন আজও চলছে। আমার জীবনে এক নান্দনিক পয়লা বৈশাখ দেখার সুযোগ হয়েছিল। আমি আপনাদের কাছে জানাচ্ছি যে নান্দনিক নান্দনিক পয়লা বৈশাখের সুযোগ হয়েছিল। সেটি হচ্ছে, আমার জীবনটা বলতে গেলে সম্পূর্ণই শান্তিনিকেতনে কেটেছে, আমার ছাত্র জীবন থেকে। ছাত্র জীবন থেকে আমরা দেখছি আমার শান্তিনিকেতনেই কেটেছে। ব্রাহ্ম সমাজে পয়লা বৈশাখ ছিল, নববর্ষ ছিল একটা বিশেষ ঘটনা। আমরা দেখি তত্ত্ববোধিনী পত্রিকাতে একটি নিমন্ত্রণ পত্র যাচ্ছে, লিখছেন 1894 খ্রিস্টাব্দে, পয়লা বৈশাখ নববর্ষ, এই দিন সকলকেই অনন্ত জীবনের আরেকটি নূতন সোপানে উঠিতে হইবে। যখন রাত্রি অবসন্ন এবং দিবা আসন্ন, সেই শুভ ব্রহ্ম মুহূর্তে 5 ঘটিকার সময় শ্রীমৎ প্রধান আচার্য মহাশয়ের ভবনে ব্রহ্মের বিশেষ উপাসনা হইবে। এটা জোড়াসাঁকোর পয়লা বৈশাখ। এখন শান্তিনিকেতনের নান্দনিক পয়লা বৈশাখে আসি। সেখানে পয়লা বৈশাখের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক গভীর কেন? আমরা দেখি এই উৎসবটাকে তিনি একটা অসাধারণ স্তরে উঠিয়ে নিয়ে চলে গেছেন। যেমন আমার মনে আছে, আমার ছাত্র জীবন থেকে আমরা সকাল বেলায়, ভোর বেলায় 5:30টার মধ্যে বৈতালিক হতো, এবং সব ছাত্রছাত্রীরা যে গানটি গাইতে গাইতে যেত সেটি ছিল, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। এর পরে, বৈতালিকের পরে, উপাসনা গৃহে একটি উপাসনা হতো। সেই উপাসনায় ব্রহ্মের উপাসনা হতো, তার সঙ্গে গান এবং উপনিষদ থেকে মন্ত্র পাঠ হতো। এটার পরেই ছাত্রছাত্রীদের, খুব এখনো আমাদের মনে আছে, লাইন করে দাঁড়িয়ে ঘোলের শরবত এবং একটি খাবার দেওয়া হতো। তখন প্রথম দিকে শালপাতায়, সেখানে ভিজে মুগ, ভিজে ছোলা, এই ধরনের কিছু খাবার, অর্থাৎ যেটা ঠান্ডা ঠান্ডা, এই ধরনের খাবার দেওয়া, সঙ্গে মিষ্টি থাকতো। এখন সেটা প্যাকেট হয়ে গেছে ইত্যাদি। এইভাবে খাওয়ার পরে 9টায় শুরু হতো 25শে বৈশাখের অনুষ্ঠান, পয়লা বৈশাখে। সেটা ছিল নববর্ষের বিশেষ আমাদের একটা আকর্ষণ। কেন এটা হতো? তখন শান্তিনিকেতনে অত্যন্ত গরম ছিল আমাদের ছাত্র জীবনে, আর প্রথম থেকে হচ্ছে রবীন্দ্রনাথের সময় থেকে এটা হতো, এবং তারপর জল থাকতো না, সেই জন্য পয়লা বৈশাখের পরেই ছুটি দিয়ে দেওয়া হতো স্কুল কলেজগুলিকে শান্তিনিকেতনের। তাই রবীন্দ্র জন্মোৎসবটি 25শে বৈশাখটি পয়লা বৈশাখেই করা হতো। এখনো সেটি করা হয় 25শে বৈশাখে, কিন্তু পয়লা বৈশাখের একটি অনুষ্ঠান হয় আমাদের আম্রকুঞ্জে। দিনের শেষে সন্ধেবেলায় ওখানে হয় নৃত্যনাট্য, মায়ার খেলা, ভানু সিংহের পদাবলী ইত্যাদি, কোনো কোনো একবার এক একটা, মাঝরাতে শাস্ত্রীয় সঙ্গীত। অর্থাৎ এটা একটা নান্দনিক বর্ষ। আসলে একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই পয়লা বৈশাখের আগের রাত্রিটি শান্তিনিকেতনে বর্ষ শেষ, তার একটি মন্দির হয়। সেখানে রবীন্দ্রনাথের কাছে বর্ষবরণটা এমন কিছু না, সেটি
প্রতিদিন ও দিন যেমন যায় রাত যেমন আসে, এটিও সেই রকম। কিন্তু ওই মনে করিয়ে দেয় যে একটা বছর চলে গেল, যেমন হুতমে পড়েছিলাম। সুন্দর একটা কবিতা লিখেছিলেন। আমরা কি দেখি, ওটা আজকাল হোয়াটসঅ্যাপ এর ক্লোনালে চারপাশে পাওয়া যাচ্ছে। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত, তাই আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আমি যদি বাংলাদেশের আহ পহেলা বৈশাখ বলেন তারা, না বলি, তাহলে বর্ষবরণ বাঙালির বা নববর্ষের উৎস বা নববর্ষ সম্বন্ধে আলোচনা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। আমরা কি দেখি, সেইখানে ওই বাংলাদেশে দুটি অসাম্প্রদায়িক উৎসব আছে, যেখানে তারাও ধর্ম নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকে যোগদান করেন। তার একটি হচ্ছে এই পহেলা বৈশাখ। মনে আছে একবার বাংলাদেশে গেছি, ইমিগ্রেশনে যখন যাচ্ছি তখন দেখে নিচ্ছেন ওরা আমি ফিরবো কবে। ইমিগ্রেশন অফিসার বললেন, আপনি এত দূর থেকে এলেন, পহেলা বৈশাখ দেখে যাবেন না? আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি পয়লা বৈশাখ দেখে যান। সেই পয়লা বৈশাখ এক অসাধারণ। সে পয়লা বৈশাখের স্থানটি হচ্ছে রমনার উদ্যান। রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্যে দিয়ে শুরু হয়, এবং বিখ্যাত প্রধান জায়গাটি তাদের ছিল ছায়ানট, যেটি আমরা কিছুদিন আগে দেখলাম যে প্রতিষ্ঠানটির বাড়িটিকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, যা ছিল বাংলাদেশের একটি সংস্কৃতির মহিরুহ। এরপরে একটা অসাধারণ মঙ্গল শোভাযাত্রা, যে বিশাল শোভাযাত্রা, এটা কিন্তু ছাত্রছাত্রীরা শুরু করেছিল। এটা ছিল 1989 সালে। সেটাও এসে ওই রমনা মাঠেই আসে। নানা ধরনের ছবি, মুখোশ, যা কিছু তারা হাতে করে নিয়ে আসেন। এটা দেখার মতো। পশু পাখির মুখাকৃতি, সঙ্গে চলে নানা ধরনের গান, বাউল গান, রবীন্দ্রসঙ্গীত, লোক গান, ভিড়ে একদম হয়ে যায়। তার সঙ্গে নানা ধরনের খাবার বিক্রি হয়, ঠিক যেন একটা মেলা বসে যায়। কাজেই আসলে কি জানেন তো, পৃথিবীর প্রায় প্রত্যেকটা জাতি নিজের সংস্কৃতিকে বরণ করার জন্য বিশেষ বিশেষ দিনকে স্মরণীয় করে রাখে। যেমন ইরানিরা নওরোজ করেন, প্রাচীন ভারতবর্ষে দোল পূর্ণিমায় নববর্ষ উদযাপন করা হতো। সেই রকম আমাদের এই পয়লা বৈশাখ নববর্ষ আমাদের সংস্কৃতিকে ধরে রাখার একটা জায়গা। এইখানে একটা পার্থক্য আছে ইংরাজি নববর্ষের সঙ্গে বাংলা নববর্ষ পালনের। ইংরাজি নববর্ষে আমরা সবাই হই হই করে পালন করি, তখন যেমন হুতম বলছেন নেশাদ্রব্য দিয়ে পালন, এখন আমরা সেইখানেই আছি। এখনো পার্ক স্ট্রিটে সব রকম ধর্মের মানুষের ঢল চলে আসে। বাংলা নববর্ষের সঙ্গে তার পার্থক্যটা কোথায়? বাংলা নববর্ষ সংস্কৃতিকে কেন্দ্র করে এখনো আছে। এই যেমন আপনারা নববর্ষই উদযাপন করছেন নববর্ষ সম্পর্কে, কিন্তু সেটি নিভৃতে, সেখানে কোনো উচ্চকিত কিছু নেই, সরব কিছু নেই। বাংলাদেশেও যেমন সংস্কৃতিতে আসলে জানেন, আমরা ভালো ভালো জামা কাপড় রাখার জন্য আমাদের বাক্স প্যাটরা থাকে, সুটকেস থাকে, আলমারি থাকে, কিন্তু সংস্কৃতিকে রাখার জন্য তেমন কোনো আলমারি, সুটকেস, বাক্স থাকে না, এটিকে বহন করতে হয়। তাই পয়লা বৈশাখ বা নববর্ষ আমাদের সেই সংস্কৃতিকে বহন করারই বিষয়, আমরা তাকেই বহন করে যাচ্ছি। আমি শেষ করব আবার রবীন্দ্রনাথে দিয়ে। পয়লা বৈশাখ রবীন্দ্রনাথের কাছে কোনো আহ সাধারণ দিন না, তার কাছে এখানে হচ্ছে তাৎপর্যটা, আত্মশুদ্ধির দিন। তিনি একটি শান্তিনিকেতন প্রবন্ধমালা, যেটি তিনি পয়লা বৈশাখ নববর্ষের দিন মন্দিরে ভাষণ দিয়েছিলেন, আমি তার থেকে একটু পড়ে শেষ করছি। তিনি লিখছেন, পৃথিবী একবার সূর্যকে ঘুরে এলো,
পৃথিবীর নববৎসর বলতে পারি। আমাদের তাতে কি? পৃথিবী আপন কক্ষে ঘোরে, তাই দিন হয় রাত হয়। তাতে আমাদের দিন রাত্রি হবে কি করে? আমরা সাধনাহীন, আমরা আলোকহীন, আমাদের নেই দিন, নেই রাত্রি, নেই বৎসর, নেই নববর্ষ। পৃথিবী একবার সূর্য পরিক্রমা শেষ করলো বটে, কিন্তু আমরা কোন কল্যাণ পরিক্রমা শেষ করলাম? কোন নবকল্যাণের পরিকল্পনা আরম্ভ করলাম? অথচ চরাচরের মধ্যে নাকি মানুষই সর্বশ্রেষ্ঠ, কারণ তার বুদ্ধি আছে, চেতনা আছে, আত্মা আছে। এই পৃথিবীর সেসব কিছুই নেই, সে তো শুধু মাটির পিণ্ড। তবু তার সত্যি একটি পরিক্রমা শেষ হয়েছে এবং তার নববর্ষ আরম্ভ হয়েছে। আমার তো কিছুই হয়নি, যদিও আমি মানুষ। আজকের এই যুদ্ধমুখর পৃথিবীতে, যেখানে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না, বিলীন হতে চলেছে হিংসায় উন্মত্ত পৃথিবীতে, আজকের এই ভাবনাটা দিয়ে, এই প্রশ্নটা মনের মধ্যে তুলে এই নববর্ষের উৎস ও তাৎপর্য শেষ করলাম। নমস্কার। সুন্দর লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর সবুজকলি সেন মহাশয়কে। আপনার সুচিন্তিত মহামূল্যবান বক্তব্য আমরা সকলে শুনলাম এবং অনেক কিছু জানলাম। ধন্যবাদ। এবার আমরা খুব সুন্দর একটি আকর্ষণীয় পর্বে আসতে চলেছি। সকলের জন্য রয়েছে প্রশ্নোত্তর পর্ব, তবে সেখানে কিছু ছোটখাটো নিয়ম বেঁধে আমরা চলতে পারি। নিয়ম বলবো না, একটা সিস্টেমে আমরা চলবো, যেখানে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন বা চ্যাট বক্সে লিখেও আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। এবং সেক্ষেত্রে সকলেই একটা বিষয় একটু মাথায় রাখবেন, এটুকুই অনুরোধ করছি যে আজকের যে বিষয়, সেই বিষয় ভিত্তিক প্রশ্নটাই যেন হয়, এইটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। জানি না কত উত্তর দিতে পারবো, যাই হোক চেষ্টা করব। আচ্ছা, আমি একটা কথা বলতে চাইছি, আমি বলি একটু। বলুন। আচ্ছা, নিশ্চয়ই। আমি সুপ্রিয়া মজুমদার। আমি আজকে নতুন এই ইয়েতে, হ্যাঁ, পাঠচক্রে উপস্থিত। পাঠচক্রের সমস্ত সুধীজনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধেয়া সবুজকলি সেন মহাশয়ের সঙ্গে একটু কথা বলতে পারি কি? হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বলছি যে আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে ওনার কি আসানসোল মণিমালা স্কুলের কথা মনে আছে? হ্যাঁ, আমি ওখানে পড়তাম, নিশ্চয়ই মনে হ্যাঁ, আছে। আমি আমি উম, আমি ওই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, সুপ্রিয়া ও দি। সুপ্রিয়া দি, নমস্কার, আমার প্রণাম নেবেন। প্রণাম, আপনাকে আমার খুব মনে আছে, খুব মনে আছে। আপনিও তো হোস্টেলে থাকতেন। হ্যাঁ, আমরা ঢুকতাম, আমি আপনি তো না আমাদের আসলে হ্যাঁ, আমি না আসলে বুঝতে পারছি না, আমি তোমাকে সবুজকলি মিত্র বলেই জানি, হ্যাঁ কিন্তু হ্যাঁ যখনই দেখলাম যে ওই শান্তিনিকেতনের বিষয়ে, এই খবরটা আমি জানতাম। হ্যাঁ তুমি আসানসোল মিশনেও মাঝে মাঝে এসেছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখনো যাই। হ্যাঁ, কিন্তু আমার সাথে দেখা হয়নি আর কি। হ্যাঁ, ভালো লাগলো, তো খুব ভালো আমার লাগলো। খুব ভালো লাগলো। শুধুমাত্র মানে সবার সাথে দেখা হওয়া, মূলত তোমার সাথে, তোমার কথা শুনবো, তোমাকে দেখবো, ওই জন্য আমি আরো মানে যুক্ত হলাম। আমি নিশ্চয়ই কালকে ফোন করেছিলাম ওনাদের এখানে। খুব ভালো লাগলো ভালো লাগলো। সবুজকলি তোমাকে দেখে। তুমি অনেক বড় হও, কত আমাদের যে কি গৌরব না, যে আমাদের ছাত্রী, আমাদের সবুজকলি, আমাদের এত প্রিয় সবুজকলি, এ কত বড় হয়েছে, তার কত নাম। আমার খুব ভালো লাগে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি আনন্দে থাকো। কেমন? খুব প্রণাম ভালো নেবেন। লাগলো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার অনেক শুভেচ্ছা নিও। ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। প্রশ্নটা হচ্ছে যে আমি
শুনলাম, যে আমি যতটা শুনেছি তার মধ্যে হয়তো পাইনি উত্তরটা, হয়তো আপনি বলেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের স্থান কালগত কোনো মাহাত্ম্য আছে, গ্রহ নক্ষত্রের হ্যাঁ, ওটা অবস্থান? আমি বলেছি মানে কেন কিভাবে বৈশাখ মাসটা হলো সেটা আমি আগে অনেকটা আলোচনা না, সেটা আপনি একটা নক্ষত্রের এতে বলেছেন। আমি বলছি নক্ষত্রতে জ্যোতিষের দিক থেকে। বলেছি। না না, আর জ্যোতিষশাস্ত্রের দিক থেকে হ্যাঁ, সেটা যে তো স্থান আছেই, মাহাত্ম্য, আছে। মানে স্থান ঠিক এই মাহাত্ম্য দেখুন, আমি না জ্যোতিষশাস্ত্র জানি না। হ্যাঁ? কাজে এই উত্তরটা আমি দিতে পারবো না। আর স্থান মাহাত্ম্য আছে কিনা স্থান এবং কাল আর কি দুটো মিলে যে একটা হ্যাঁ, তৈরি করে আর কি, একটা অবস্থাগত যে একটা সেটা ভাব তৈরি করে, সেই হ্যাঁ, ভাবের দিক থেকে কোনো কি সম্পর্ক আছে পয়লা বৈশাখের, সেটা বা আমাদের শাস্ত্রের সঙ্গে, মানে শাস্ত্রের যে আধ্যাত্মিক ভাব রয়েছে সেই ভাবটা তো দেখুন, সবকিছু আমি মিলে। আমি একটা জিনিস মনে করি যে হ্যাঁ, যেকোনো দিন হচ্ছে শুভ দিন। আচ্ছা। যেকোনো সেখানে কোনো একটা বিশেষ কারণ আগে তো পয়লা বৈশাখ নববর্ষ ছিল না। তখন তো অগ্রহায়ণ মাসের ১ম দিনটা নববর্ষ হ্যাঁ, ছিল। সেটা শুনলাম, সেই জন্যই তারও প্রশ্নটা আগে করলাম। হ্যাঁ, তারও আগে দোল উৎসবটা নববর্ষ ছিল। কাজে নববর্ষ যদি পাল্টাতে থাকে তাহলে পরে তার সঙ্গে ওই বিশেষ একটা দিনই আমার শুভ দিন। হ্যাঁ, আ অন্য দিনগুলো শুভ দিন নয়। অ্যা মানে বরণ হিসেবে বা সেই হিসেবে শুভ দিন, সেটা আমার মনে হয় না। মনে হয় না। আচ্ছা, ঠিক তবে আছে। আমি জ্যোতিষ জানি না, সেটা যারা জ্যোতিষ তারা বলতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। ঠিক। হুম। একটা প্রশ্ন করতে পারি আপনাকে? নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, আমি এটা শুনলাম, মানে ব্যাখ্যা এবং আপনার বক্তব্য তো অতুলনীয়, এবং সব থেকে বড় কথা আরো যেটা ভালো লাগলো, আপনারই টিচারের সাথে এই মিটিং আপনার দেখা হয়ে গেল, যেটা আরো আমার কাছে আমিও খুব মোটামুটি আমার উল্লেখযোগ্য। আমি তো এতদিন ধরে হ্যাঁ, শুনছি, আপ্লুত হলাম এটা দেখে। আরো আপনাকে তো দেখার সৌভাগ্য হলো, শোনার সৌভাগ্য হলো, আমি খুব ভাগ্যান্বিত। আমার যেটা মনে হলো, ধরুন পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, মূলত দেখা গেল তাহলে যারা ব্যবসায়ী সম্প্রদায় তাদের হালখাতাই হচ্ছে মূল, এবং ধর্মের একটা তার মধ্যে দিক রয়েছে, যে শ্রীকৃষ্ণের পুজোই হোক বা আমাদের চড়কের মেলা যারা গাজন সন্ন্যাসী তাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার মনে হচ্ছে এটাকে আমার মনে প্রশ্ন ছিল, এবং এটা বারবার ভাবার চেষ্টা করছিলাম, আপনার কথা শুনে কিছুটা হিন্ট পেলাম বা উত্তর বোধহয় পেয়েই গেলাম। একটা তো আমার মনে হচ্ছে, যেহেতু কোনো বড় রাজা কে হ্যাঁ, সুবর্ণাদ্বয়ী ছিল না, বা এই প্রোগ্রামটাকে বা এই অনুষ্ঠানটাকে ব্যাকিং করে অনেক কাজে, এটা একটা বিশাল বড় কোনো কিছু হয়ে উঠতে পারে না হওয়ার সমাজের পারেনি। প্রথাগত হ্যাঁ, টাইম অনুযায়ী এটা চলে এসছে। হ্যাঁ, কিন্তু এই যে একদমই তাই। সাংস্কৃতিক দিকটা, হ্যাঁ, যেটা আপনি বললেন বাংলাদেশের রমনা ময়দান অত বড় করে হচ্ছে, সেটা কিন্তু এটা রবীন্দ্রনাথ বাঙালিদের ঠাকুরের, বৈশিষ্ট্য। এটা শান্তিনিকেতন ছাড়া কিন্তু আর কোথাও হয়নি। মানে এই যে না, যদি না, পয়লা বৈশাখে কোনো প্রথম যদি শুরু হয়, তাহলে হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান সেইভাবে কি একদম কলকাতা তো তাই। হতো না, না, শুধু শান্তিনিকেতনেই হতো? শান্তিনিকেতনে এবং এইভাবে আমরা তো অনুষ্ঠানটাকেই আন্তরিকভাবে নকল করছি সব জায়গায়, হ্যাঁ, ওটাকে দেখে দেখেই এবং করার চেষ্টা করছি। এটা দেখুন, রবীন্দ্রনাথ এটাই চেয়েছিলেন। উনি কিন্তু কখনো চাননি যে শান্তিনিকেতন, দেখুন আমার কথা হচ্ছে রবীন্দ্রনাথ এবং দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনে একটা সভ্যতা গড়ে তুলতে চেয়েছিলেন। হ্যাঁ, যে সভ্যতাটা আজ আমরা বাঙালি সভ্যতা বলি। ভদ্র বাঙালি, শিক্ষিত বাঙালি সভ্যতা বলি। একদম। উনি কখনো চাননি যে ওই সভ্যতাটা ওই জায়গার মধ্যে থাকুক। তিনি চেয়েছিলেন ওটা ছড়িয়ে পড়ুক। তার জন্য একদম। আজকে দেখুন না, শান্তিনিকেতন সভ্যতা, এই যে বসন্ত উৎসব হ্যাঁ, শান্তিনিকেতনে বন্ধ হয়ে গেল। কিন্তু সোদপুর, মধ্যমগ্রাম থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা, আফ্রিকা যেখানে বাঙালি আছে সেখানে চলে গেছে। ওই সভ্যতা একদম। চলে গেছে। ওই যে রবীন্দ্রনাথ শুরু করলেন, এখন দেখুন কত জায়গায় পয়লা বৈশাখ যাপিত হচ্ছে, কলকাতা শহর বা গ্রামাঞ্চলে বা মফস্বলে। হ্যাঁ, এসো হে বৈশাখ এসো, এসো গান, বাচ্চারা একদম। গান করছে, নাচে। কাজেই এই নান্দনিক দিক দিয়ে পয়লা বৈশাখ পালন করাটা বাঙালিরই একটা বিশেষ বৈশিষ্ট্য। বাঙালি ততদিন বাঙালি থাকবে যতদিন এই সংস্কৃতিটাকে বহন করতে পারবে। তাহলে এটা একটা নতুন, নিশ্চয়ই একদম নতুন, একদম নতুন, কেন একদম নতুন। শান্তিনিকেতন ছাড়া এই জায়গাটা আসতো না। এটা আসতো হয়তো না। হালখাতার মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত, বা হ্যাঁ, গাজনের একদম। মেলা হতো, ওই পুজোর মধ্যে হয়ে যেত, পরিষ্কার হতো। ঘন্টা নাড়ার মধ্যে হয়ে যেত। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের যদি আর কারোর কোনো প্রশ্নের জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। আমি মনামি বলছি, হ্যাঁ, বলুন। মনামি ঘোষ। হ্যাঁ, আমি এই বেহালা বিবেকানন্দ পাঠচক্রের ডক্টর সবুজকলি সেন মহাশয়াকে একটা মানে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে উনি যে বললেন অগ্রহায়ণ মাসের সঙ্গে একটা নববর্ষের যে সম্পর্ক রয়েছে, তো অগ্রহায়ণ মাসটার মানেটা কি বললেন, যদি একবার অগ্র পুনরায় মানে বলেন আর কি, তাহলে অগ্র একটু মানে ভালো প্রথম। হবে।
অগ্র মানে প্রথম, আচ্ছা, আর হায়ন বলতে? আয়ন অর্থ বর্ষ অথবা ধান। আচ্ছা, ঠিক এই আছে, জন্য ঠিক আচ্ছা আছে। আরেকটা বলা হয় সংস্কৃতে মার্গশীর্ষ। হ্যাঁ, এবং আচ্ছা, এই আগে দেখুন, একটু ভেবে দেখুন, আজকাল তো দুবার ধান হয়, কিন্তু আগেকার হ্যাঁ, দিনে অঘ্রাণ মাসেই ধানটা কাটা হতো। হ্যাঁ, কাজেই নবান্ন কৃষিভিত্তিক, উৎসব, হ্যাঁ, 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 কৃষিভিত্তিক সভ্যতা ছিল তো, যে হুম, কৃষির সঙ্গে সঙ্গেই তারা বছর কি হবে ইত্যাদি সেটাকে তারা পালন করত। আস্তে আস্তে ওটা সরে গেল, আচ্ছা, আচ্ছা, সেটা সরে গেল আকবরের আমলে। হুম, এবং আরেকটা ইতিহাসে জানা যায়, অবশ্য মুঘল সাম্রাজ্যের ইতিহাস তারাই বলেছেন এটা, যে এই দিন ভাগটাও কিন্তু নাকি ওই তখন থেকেই হয়েছে। ওটা আমার নিজের মনে হয় এটা ঠিক না। যাই হোক, আর কোনো প্রশ্ন? ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি। তার আগে এই পর্বে আমি অনুরোধ জানাচ্ছি বেহালা বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়কে আজকের এই আলোচনা সম্পর্কে দু চার কথা বলার জন্য, এবং তার বক্তব্যের মধ্যে দিয়েই আমরা আজকের এই আলোচনা শেষ করব। চলুন শুনে নেওয়া যাক তার কথা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা, বিশ্বন্যাসী স্বামীজি বিবেকানন্দকে প্রণাম জানিয়ে এবং শ্রদ্ধা আজকের যিনি প্রধান বক্তা ছিলেন, আমাদের যিনি এই নববর্ষ সম্পর্কে সমৃদ্ধ করলেন, ডক্টর সবুজকলি সেন মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যে সুধীবৃন্দ জয়েন করেছেন, যোগদান করেছেন, তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। সে কথা হচ্ছে যে আমরা 1967 সালে আমাদের এই সংস্থা শুরু হয়েছে। তারপরে আমাদের পথ চলা, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অতিথি আমাদের অনুষ্ঠানে যোগদান করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই। বিশেষত আজকের যিনি বললেন অতি প্রাঞ্জল ভাষায় এবং তথ্যনিষ্ঠ যে সমস্ত তথ্য রাখলেন, তাতে আমরা অনেক সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানতে পারলাম। তাকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি যে সময় দিয়েছেন, এতটা ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন এবং আমাদেরকে আপন করে নিয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতেও ওনার দিগদর্শন পাব, উনি আমাদেরকে এইভাবে সমৃদ্ধ করবেন। এবং আজকে যারা যোগদান করেছেন তাদের সকলকে আমাদেরকে উৎসাহিত করবার জন্যে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার, ধন্যবাদ। আজকে এক মনোজ্ঞ সুন্দর অনুষ্ঠানের আমরা সাক্ষী থাকলাম। এরকম ভাবেই বেহালা বিবেকানন্দ পাঠচক্র আগামী দিনে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করবে বলে আশা রাখি। এবং আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সকলের খুব ভালো কাটুক। শুভরাত্রি বলতে নমস্কার।